শুভ সন্ধ্যা প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি তাওফিকা রহমান। প্রিয় দর্শক শ্রোতা, বিজয়ের মাসের এই সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যা আজ থাকছে আগামীকাল ঢাকায় এনটিভি হাইলাইটস এবং মুক্তিযোদ্ধা লুৎফা হাসিন রোজির সঙ্গে আলাপচারিতা। প্রথমেই আগামীকাল ঢাকায়। আগামীকাল ঢাকায় শুরুতেই নাট্য উৎসবের সময়সূচি জানিয়ে দিচ্ছি। ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট বাংলাদেশ কেন্দ্র ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে দ্বিতীয় ঢাকা আন্তর্জাতিক একক অভিনয় উৎসব। উৎসব চলবে 15 ডিসেম্বর পর্যন্ত। শুভ সন্ধ্যার এবারের আয়োজন এনটিভি হাইলাইটস। প্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান মালায়। সন্ধ্যা 6টা 45 মিনিটে সরাসরি সম্প্রচার হবে অনুষ্ঠান বিচ টাইম। রাত 8টা 20 মিনিটে থাকছে এজাজ মুন্নার রচনায় ও পরিচালনায় ধারাবাহিক নাটক আস্থা। তো ফ্রেন্ডদের বাসায় না আনলে হয় না? এই টিপিক্যাল বড় ভাই হয়ো না তো। ভালো কথা তো শুনবি না। আমি কোন কথা না শুনি? তাহলে তুই ওই আরিফকে বিদায় কর। আব্বা মা বাসায় থাকলে তুই 10 জন ফ্রেন্ডকে ইনভাইট করিস। ও আমার ফ্রেন্ড না। তাহলে কি? রাত 9টায় প্রচার হবে হাসান ইউসুফ খানের প্রযোজনায় কমেডি প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হাসো। আমি ওই দিন অ্যান্টার্কটিকা গেছিলাম। কিতা যে বলিব ভাইয়া, এত শীত এত ঠান্ডা। আমরা মোমবাতি ধরাইছি রাইতে, মোমবাতির আগুনটা পর্যন্ত ঠান্ডা জমে গেছে। আমি ফু দিছি, জিবে না। এই কথা বুঝনে আমরা উপস্থাপক উনি বলতেছে, শোনো আমরাও কিন্তু মনে করে যে গেছিলাম একবার শুটিং করতাম, পরে কি জানো, পরে তো মনে করে যে কি আমরা রাইতে যেটা কথাবার্তা কইতাম এটা জমে যেত, পরের দিন আগুন দিয়ে গরম করে এটা কথাবার্তা শুনতাম। রাত 11:30টায় রয়েছে ফেরদৌস হাসানের পরিচালনায় একক নাটক চশমা। রাগ হচ্ছে? বলে যান। ধরেন আপনি যে নোটটা দিয়েছেন সেটা নিয়ে যদি আপনার বস উপরে যায় তাহলে ঝামেলা হবে। এই ছিল এনটিভি অনুষ্ঠান মালার হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি মুক্তিযোদ্ধা লুৎফা হাসিন রোজি। 1971 সালের যুদ্ধের সেই দিনগুলি সম্পর্কে জানতে চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছে? এই তো ভালো, তুমি কেমন আছো? এই তো জি ভালো আছি। তো ডিসেম্বর মাস হচ্ছে আমাদের বিজয়ের মাস এবং আপনি একজন মুক্তিযোদ্ধা, তো এই মাস তো অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ আপনার কাছে। হ্যাঁ, আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। তো সেই 1971 সালের ডিসেম্বর মাস আর এখন হচ্ছে 2016 ডিসেম্বর মাস, অনেক কিছুই নিশ্চয়ই মনে পড়ে তখনকার কথা। কিভাবে তখন মনে পড়ে, কি কি বিষয়গুলো মনে পড়ে, প্রথমে সেটা একটু জানতে চাচ্ছি। হ্যাঁ, আমরা যে 9 মাস যুদ্ধের মধ্যে কাটালাম 25শে মার্চ রাত থেকে, সেখানে অনেক ঘটনা ঘটেছে জীবনে। সেই সমস্ত কথা মনে পড়ে, কিভাবে যুদ্ধে গেলাম সে কথা মনে পড়ে, ফিরে আসার কথা মনে পড়ে। আর আজকে যখন বাংলাদেশের দিকে তাকাই সে কথাও মনে পড়ে যে কি চেয়েছিলাম আর কি হলো। জি। আচ্ছা, তো সব বিষয়গুলো যেটা যেটা মনে পড়ে সেগুলো নিয়ে আস্তে আস্তে আমরা আজকে একটু কথা বলি। প্রথমে আসি যে তখন তো এই যুদ্ধে অংশগ্রহণ করা মেয়েদের জন্য একটু কঠিন ছিল, তো আপনি কিভাবে অংশগ্রহণ করলেন, কিভাবে যুদ্ধে গেলেন সেটা শুনি। আসলে আমার বাংলাদেশের স্বপ্নটা আমি আমার বাবার কাছ থেকে পেয়েছিলাম। আচ্ছা। আমার বাবা ভাষা সৈনিক। 21শে ফেব্রুয়ারির দিনে যে প্রথম 10 জন মিছিল করে রাস্তায় বেরিয়েছিল এবং অ্যারেস্ট হয়েছিল তাদের মধ্যে একজন আমার বাবা, আবু জাইদ শিকদার। উনি ঢাকা ইউনিভার্সিটির রেজিস্ট্রার ছিলেন। ওনার কাছ থেকে আমি গল্প শুনেছি, সুভাষ বোসের গল্প শুনেছি, মাস্টারদার গল্প শুনেছি, প্রীতিলতার। তখন মনে হয়েছিল যে আমার জন্মটা অসময়ে হয়ে গেল। আমি যদি ওই সময় জন্মাতাম তাহলে দেশ স্বাধীনের জন্য যুদ্ধ করতে পারতাম। কিন্তু একটা ঘটনায়, বাবার একটা কথায় আমার মনে হলো যে না, আমরা যখন পাকিস্তানের স্বাধীন না, এখনো আমার সেই সুযোগ আছে। অবশ্যই। তখন থেকেই তিল তিল করে নিজেকে গড়েছি একটা মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য। তখন আপনি কতটুকু ছিলেন? তখন আমি ক্লাস 7-8-এ পড়ি। আচ্ছা, অনেক ছোট ছিলেন। হ্যাঁ, অনেক ছোট ছিলাম। 25শে মার্চ রাতে যে ঘটনা ঘটলো, তারপর তো আমরা ঢাকায় ছিলাম আর আমাদের বাসাটা ছিল জহুরুল হক হল
তখন ইকবাল হলের যে ক্যান্টিন তার ঠিক অপোজিটে। আচ্ছা। এবং 25শে মার্চের যে ভয়াবহ কালো রাত্রি, 25শে মার্চ গেল, 26শে মার্চ, 27শে মার্চ আমরা পালিয়ে যাই ওখান থেকে ঢাকা ছেড়ে। তারপর হাঁটতে হাঁটতে গ্রামের বাড়ি সেই কুমিল্লাতে যাই, দাউদকান্দি আর থেকেও আরও 2-3 মাইল ভিতরে করিকান্দি। এবং সেখানে যে দেখি যে আমার দাদি ফিট হয়ে যাচ্ছে, যে সবাই শুনছে যে ঢাকা ইউনিভার্সিটি তার কিছু নেই, সবাইকে মেরে ফেলেছে। তো সেখান থেকে চেষ্টা করেছিলাম, গ্রাম থেকেও চেষ্টা করেছিলাম যাতে যুদ্ধে যেতে পারি, কিন্তু সুযোগ হয়নি। তারপর বাবা এপ্রিল মাসে ঢাকায় চলে আসলেন। আমরাও পরে মাকে বুঝিয়ে সুঝিয়ে বললাম যে ঢাকায়, আমি জানি যে ঢাকায় না গেলে আমাদের ছেলেপেলেদের সাথে, ওরা যখন ট্রেনিং করে আসবে ওদের সাথে যোগাযোগ হলেই আমি মুক্তিযুদ্ধে যেতে পারবো, তা না হলে যেতে পারবো না। তখন মাকে বুদ্ধি করে বুঝিয়ে সুঝিয়ে আমরা ঢাকায় চলে আসি জুন মাসে। জুলাই মাসে রফিকুল ইসলাম উনি এসে আমাদের বাসায় যোগাযোগ করেন। তখন আপনি কোন ক্লাসে পড়তেন? তখন আমি ক্লাস 10-এ পড়ি, মাত্র 10-এ উঠেছি, 9 থেকে পাশ করে 10-এ উঠেছি। তো তখন তো ওনাকে আমরা বললাম, উনি আমাদেরকে কিছু মিশন দিলেন ওইখানে, যে এই কাজগুলো তোমরা করো, এই খবরগুলো নিয়ে দাও। তো সেগুলো করতে করতে আমরা বললাম যে এই ধরনের কাজ যে আমরা ইন্টারেস্টেড না, আমরা সরাসরি যুদ্ধে যেতে চাই। তো বাংলাদেশ লিবারেশন ফোর্সের ঢাকার কয়েকটি দলের মধ্যে একটা দল ড্যামরায় ছিল, সেটার নেতৃত্বে ছিলেন কামরুল আলম খান খসরু। আচ্ছা। এবং তারই গ্রুপে রফিকুল ইসলাম ছিলেন পলিটিক্যাল অ্যাডভাইজার। সো ওনাকে আমরা বললাম, উনি ব্যবস্থা করে, আরেকজনও নজরুল ইসলাম, পরে উনি যুদ্ধে মারা যান, ওনার সাথেও যোগাযোগ হলো। ওনাকেও বলেছিলাম যে বাই চান্স যদি এটা ফেল করে ওইটা যাতে ফেল না করে, মানে যুদ্ধে অংশগ্রহণ করবো এরকম একটা প্রতিজ্ঞারই আশা হয়েছিল। তো প্রথমেই রফিকুল ইসলাম এসে জানালেন ব্যবস্থা হয়ে গেছে, আমাদেরকে নিয়ে যাবে। তো এখন টাকা পয়সা তো বাবা মার কাছে চাইতে পারবো না। তো আমি স্কুলে গেলাম, আমি স্কলারশিপ পেতাম, ক্লাস 8-এ স্কলারশিপ পেয়েছিলাম। তো অনেক দিন টাকা উঠানো হয়নি, তো অনেক টাকা জমেছিল, সেই টাকা তুলে, এখন মনে নাই অ্যামাউন্টটা কত এনেছিলাম, তো সেই টাকার থেকেই কিছু আবার আমি আমার বাবার একটা ভায়োলিন কেনার জন্য চিঠি লিখে রেখে গেলাম, মাকে একটা চিঠি লিখলাম। বাবা মা জানতো না আপনি যে যুদ্ধে যাচ্ছেন? না, বাবা মা কিচ্ছু জানতো না। আমরা স্কুলে যাওয়ার কথা বলে স্কুলের ব্যাগের মধ্যে রাতেই কাপড় টাপড় গুছিয়ে রেখেছিলাম। আর যেটা করেছিলাম, আমাদের কামিজের গলার মধ্যে যে পাইপিং এর ভিতরে টাকাগুলো সেলাই করে নিয়েছিলাম। আপনি কি একাই গিয়েছিলেন তখন? না, আমার সাথে আমার ছোট বোন ছিল, নাজমা শাহিন হচ্ছে এখন নিউট্রিশন ইনস্টিটিউটের ডিরেক্টর এবং রোকেয়া হলের প্রভোস্ট। মানে তখন দুজনের সাপোর্ট ছিলেন আর কি? আমরা দুজন ওরকম একটা পরিবেশে একজন সারভাইভ করা খুবই টাফ ছেলেদের মধ্যে ক্যাম্পে যে, তো আমরা সব সময় দুজন একসাথে। আচ্ছা। তখন তারপরে আমরা স্কুলের কথা বলে ওইখান থেকে আমাদেরকে রফিকুল ইসলাম, তাকে আমরা লিটল কমরেড হিসেবে ডাকতাম, তো লিটল কমরেড আমাদেরকে কেরানীগঞ্জে ওনার ফ্রেন্ডের এক বাসায় সেই রাতে রাখলেন। তারপর দিন উনি ঢাকায় আসলেন, এসে শুনলেন যে আমার বাবা মা একদম পাগল হয়ে আমাদেরকে খুঁজছে। ওনার সেই রফিকুল ইসলামের বাড়িতেও গেছে। তো উনি এসে বললেন আমাদের আর বেশি এখানে থাকা উচিত হবে না, আমরা ড্যামরাতে খসরু ভাইয়ের ক্যাম্পে চলে যাব। তো যাওয়ার পথে শামসুন্নাহার ইকু, ওনার সাথে ওনার বাসায় গেলাম। কথা হলো যে আমরা যখন আগরতলায় যাব তখন ওনাকেও ডেকে নেওয়া হবে, আমরা একসাথে বর্ডার ক্রস করে আগরতলায় যাব। তারপর আমরা বাসে করে ড্যামরায় আসলাম। ড্যামরাতে একটা নদী আছে, ওই নদীটার নাম আমার মনে নাই। তো ওই নদীর কাছে এসে আমাদেরকে বাস থেকে নামতে হলো। তো ওইখানে তো স্বাভাবিকভাবে ইয়েরা পাহারায় ছিল, মিলিশিয়া অথবা ঠিক ডিরেক্টলি আর্মি না মনে হয়, ওরা পাহারায় ছিল। তো আমরা তো মানে ইয়ানপসি করে ওদের সামনে দিয়ে পার হলাম, নৌকায় উঠলাম। নৌকায় উঠে ওপারে একটা গ্রাম রূপসী গ্রামে গেলাম। তো ওইখানে যে শুনলাম যে গতকালই খসরু ভাইয়ের গ্রুপের সাথে একটা
ফাইট হয়েছে আর্মিদের, আচ্ছা। এবং ওনাদের ক্যাম্প শিফট করে অন্য কোনো গ্রামে চলে গেছে। তা আমাদের একটা শুধু ইনফরমেশন দিল যে তুমি অমুক জায়গায় যাও, প্যারাবোর্ড তারা মিয়ার বাড়িতে তোমরা যাও, সেখান থেকে তুমি ইনফরমেশন পাবে। সেখানে যে আমরা ইনফরমেশন পেলাম যে লিয়াজোতে আছে, তিনি আবার একটু ভিতরের দিকে, ওই গ্রামের একটু ভিতরের দিকে আছে। তো ওনার বাড়ি পর্যন্ত গেলাম, আমরা খবর দিলাম, আর আমাদেরকে বলা হলো যে তোমরা তারা মিয়ার বাড়িতে ওয়েট করো। তো এরপরে তো আসে ট্রেনিং এর যে বিষয়টা, হ্যাঁ, তো ট্রেনিংটা কিভাবে কোথা থেকে করা হ্যাঁ, হয়েছিল? তো সন্ধ্যায় এসে খসরু ভাই আমাদেরকে নিয়ে গেলেন বেলাবুতে, ওনার পুরো গ্রামটাতে ওনার ছিল, ওনার দল ছিল। ওইখানেই খসরু ভাই এবং অন্যান্য যারা আছে তাদের কাছ থেকে আমরা কিভাবে গ্রেনেড মারতে হবে, কিভাবে রাইফেল চালাতে হবে, তারপর কিভাবে স্টেন গান, মেশিন গান এগুলো চালাতে হবে, সেগুলোর ট্রেনিং পেয়েছিলাম। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তাহলে সেক্ষেত্রে আপনি কতগুলো মিশনে অংশগ্রহণ করেছিলেন তখন? আমরা সাধারণত খসরু ভাই যেখানে যেতেন ওনার সঙ্গে ওনার একটা নৌকা ছিল, নৌকার সামনে উনি আমাদেরকে দুটো শাড়ি কিনে দিয়েছিলেন আমাদের দুই বোনকে। ওই শাড়িটা পরে আমরা এক প্যাচের শাড়ি পরে নৌকার সামনে বসতাম, যাতে একটা ফ্যামিলি হয়, যে ফ্যামিলি যাচ্ছে। আচ্ছা, জি জি। হ্যাঁ, আর আমি ডিরেক্টলি একটা অপারেশনে গিয়েছিলাম, সেটা হচ্ছে গোপীবাগে। ওটা সম্ভবত সেপ্টেম্বর মাসে, ডেটটা আমার ঠিক মনে নেই এই মুহূর্তে, কিন্তু নিশ্চয়ই বের করতে পারবো ওই ডেটটা কবে ছিল। তো ওইখানে আমাদের 3টা মিশন ছিল। একটা হলো ফজলুল হক সাহেবের ছেলে ওইখানে একটা বাড়িতে থাকতেন, ওনাকে নিয়ে এসে ওপারে পাঠিয়ে দেওয়া। আরেকটা মিশন ছিল ঠিক রাজাকার অথবা কোনো একটা সংগঠনের ঢাকার প্রধান, তাকে ধরে নিয়ে আসা। আচ্ছা। আর আরেকটা ছিল যে মুসলিম লীগের এক নেতা, তাকে ধরে নিয়ে আসা না, তার বাড়িতে আর কি অ্যানার্গা নামে একটা মারা আর কি। তো ওই অ্যানার্গা মারা হয়েছিল, ওটা হয়নি, কিন্তু ওই যে রাজাকার যে তাকে ধরে আনা হয়েছিল। আর ফজলুল হক সাহেবের ছেলে সেই রাতে ওই বাড়িতে ছিলেন না, সুতরাং আমাদের ওই মিশনটা করা হয়নি। তো আমরা রাতের বেলা, আমরা রাতে 9টা-10টার দিকে গোপীবাগের পিছন দিয়ে নৌকা করে এসে ইন করেছিলাম। আবার সকাল হওয়ার আগেই ভোর রাতেই আমরা ওইখান থেকে বের হয়ে যাই আমাদের মিশন কমপ্লিট করে। আচ্ছা আচ্ছা। তো আপনার দু বোন তো ওখানে ছিলেন, এছাড়াও আরো মেয়েদের সংখ্যা কেমন ছিল সেখানে? খসরু ভাইয়ের টিমে তখন আর কেউ ছিল না, হ্যাঁ আমরা দু বোনই ছিলাম। তারপরে আপনার যখন কথা হলো যে আগরতলায় লাস্ট টিম পাঠানো হবে, বিএলএফ বাংলাদেশ লিবারেশন ফোর্সের যে ট্রেনিং হতো, ওইটাই লাস্ট টিম হবে ইন্ডিয়াতে ট্রেনিং। এরপর সব ট্রেনিং ভিতরে হবে, সবাই ভিতরে সব কিছু অ্যাডমিনিস্ট্রেশন সব কিছু ভিতরে নিয়ে আসা হবে। তো ওই গ্রুপে খসরু ভাই আমাদেরকে বললেন যেতে। তো আমি বললাম আমাদের তো ট্রেনিং হয়েই গেছে, এর চেয়ে বেশি আর কি শিখবো, এইগুলো নিয়েই তো আমরা অপারেশন করতে পারি, আমাদের তো ওপারে যাওয়ার কোনো দরকার পড়ে না। তো খসরু ভাই বললেন যে না, প্রয়োজন আছে, তোমরা যাও, তোমরা গেলে তোমাদেরও একটা আর্মস তোমাদের নামে ইস্যু হবে। হ্যাঁ, সেই জন্য তোমাদের যাওয়া উচিত। তো যখন সব ছেলেদেরকে রিক্রুট করা হলো, সবাই ক্যাম্পে আসলো, তখন ইকুয়াপা এবং ইকুয়াপার ভাই, ওনার নাম হচ্ছে আবুল কাশেম, আমরা কাসুদা ডাকতাম। তো উনি ইঞ্জিনিয়ার, পরে ইঞ্জিনিয়ার হয়েছিলেন, তখন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ছাত্র ছিলেন। ওনারা আসলেন। তো দুটো নৌকা, একটা বড় নৌকায় ছেলেরা সব, আর একটা ছোট নৌকায় হ্যাঁ আমি, ইকুয়াপা, আমার ছোট বোন নাজমা এবং লিটল কমরেড এবং কাসুদা, আমরা দুটো নৌকায় করে নদী দিয়ে আমাদের টার্গেট হলো আখাউড়াতে যাওয়া, এবং আখাউড়ার ওখানে সিএনজি রোড বলতো মনে হয় ওটাকে, ওই রাস্তাটা পার হওয়া। এটা হচ্ছে ঢাকা চিটাগংয়ের রাস্তা। তো এই যে আপনারা সবাই এত বিভিন্ন কষ্ট করেই হোক বা নিজেদের আগ্রহে যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং বিভিন্নভাবে সবাই যুদ্ধে অংশগ্রহণ করেছেন, 16ই ডিসেম্বর বিজয়ের দিনটা, যে সেই দিনটা কেমন ছিল, সেই দিনটার কথা একটু আমরা শুনতে চাচ্ছি। আচ্ছা, এখানে অনেক কথা আছে, কিন্তু সেগুলো তো এখানে বলবার সময় নেই। আমি আমার চাচা হলেন মনিরুল ইসলাম, মার্শাল মনি বলে জানে সবাই। উনি ছিলেন নর্থ বেঙ্গলের দায়িত্বে। উনি ছিলেন সহকারী, সিরাজুল আলম খান ছিলেন ওইখানকার অধিনায়ক, এবং তার সহকারী ছিলেন মার্শাল মনি। ওনার সাথে দেখা করার জন্য আমি আগরতলা থেকে, আমার বোন ভিতরে চলে আসে, আমি ওনার সাথে দেখা করার জন্য শিলিগুড়ি যাই, জলপাইগুড়িতে ওনাদের ক্যাম্প ছিল।
তো ওইখানে যাওয়ার পরে সিরাজুল আলম খান, ওনাকে আমি সিরাজ কাকা বলি, সিরাজ কাকা বললেন যে না তোমার আর ওদিকে যে কাজ নেই। তা আমি বললাম যে না, আমি তো এখানে থাকতে আসিনি, আমি যুদ্ধ করব বলে বাড়ি ছেড়ে এসেছি, সুতরাং আমি কিছুতেই থাকবো না। তো উনি বললো কোনো অসুবিধা নাই, আমরা কয়েকদিনের মধ্যে সবাই ভিতরে চলে যাচ্ছি, তুমিও ভিতরে আমাদের সাথে ভিতরে যাবে, তুমি যুদ্ধ করার অনেক সুযোগ পাবে। ওইটা প্রায় নভেম্বর মাসের কথা। আচ্ছা। তো তখন আমি বললাম যে না, আমার ছোট বোন তো অলরেডি ভিতরে চলে গেছে, আমার একটা দায়িত্ব আছে, আমি ওকে সঙ্গে করে নিয়ে এসেছি, ওর মানে আমি ওকে ছেড়ে এখানে থাকতে পারবো না। তো তখন উনি বললেন তুমি ওটা কোনো চিন্তা করবে না, আমরা ভিতরে যাই, ওকে আমরা আনিয়ে নিব এখান থেকে। তো যার ফলে আমার আর আশা হয়নি। আচ্ছা। এর মধ্যে তো আর্মি মুভ করে গেল, ভিতরে আসার সমস্ত পরিকল্পনা বাতিল হয়ে গেল। তো 16ই ডিসেম্বর যখন স্বাধীন হয় দেশ, তখন আমি শিলিগুড়িতে ছিলাম। তো সেটা তো একটা খুবই আনন্দের মুহূর্ত যে আমাদের আমরা যে যুদ্ধ করলাম, যুদ্ধে আমাদের জয়লাভ হয়েছে। কিন্তু তারপরে মনের মধ্যে একটা কিন্তু তো ছিল, আমার কাছে একটা মনে কিন্তু ছিল যে আমরা সরাসরি যুদ্ধ করে দেশটা স্বাধীন না করে ইন্ডিয়ান আর্মি যে আমাদের দেশটা স্বাধীন করে দিল। আচ্ছা আচ্ছা। ওইটা আমার পছন্দ হয়নি। আচ্ছা। তো এই যে বাবা মাকে না বলে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, বাবা মা তো প্রায় পাগলের মতো হয়ে গিয়েছিল, পরে যখন দেশ স্বাধীন হলো এই খুশির খবর নিয়ে তো বাবা মার কাছে ফিরে গেলেন, তাদের অনুভূতিটা তখন কেমন ছিলেন? হ্যাঁ, বাবা মা তো, আমার বোন তো চলে আসছে 16ই ডিসেম্বরের পরেই বাবা মার সাথে দেখা হয়েছে, আমি আসিনি, সুতরাং বাবা মা শিওর হতে পারছিলেন না আমি বেঁচে আছি কি নাই। হ্যাঁ, ওনারা খুব সবার সাথে যোগাযোগ করছিলেন। আমরা যখন কলকাতায় আসলাম, আমাদের দল যখন কলকাতায় আসলো, ওইখান থেকে আমাদের প্লেনে ফ্লাই করার কথা ছিল, কিন্তু আমরা টিকিট পাইনি, তো আমরা বাই রোডে এসেছিলাম খুলনা যশোর হয়ে। তো তখন কলকাতায় এসে যখন ঢাকায় কল করা হলো আসমো রব, উনি বললেন, মানে সিরাজ কাকাকে প্রথম কথাই জিজ্ঞাসা করলেন রোজি কোথায়। আচ্ছা। হ্যাঁ, রোজির বাবা মা তো কেঁদে কেটে অস্থির। তো উনি বললেন যে ওনাদেরকে চিন্তা করতে নিষেধ করো, রোজি আমাদের সাথে। আচ্ছা, মানে তখন খুশির জোয়ারটা আরো বেশি ছিল। সবশেষে সংক্ষেপে জানতে চাচ্ছি, এই যে স্বপ্ন নিয়ে দেশকে স্বাধীনটা করেছেন, এখন এসে 2016-তে এসে কি মনে হয় সেই স্বপ্নদের কতটুকু পূরণ হয়েছে? আমাদের যে স্বপ্ন ছিল, বা ব্যক্তিগতভাবে আমার যে স্বপ্ন ছিল, এখন বাংলাদেশকে দেখলে আসলে আমার বুকটা ফেটে যায়। এরকম একটা বাংলাদেশ মানে স্বপ্ন নিয়ে আমরা দেশটা স্বাধীন করিনি। আমাদের কাছে আশা ছিল একটা স্বাধীন সমাজতান্ত্রিক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, ধর্মনিরপেক্ষ একটা জাতি প্রতিষ্ঠিত হবে। কিন্তু এখন দেখতে পাই যে সেই স্বপ্নটা অনেক দূরে। কিন্তু আমরা মুক্তিযোদ্ধা হিসেবে আমি হতাশ নই, আমি মনে করি এখনো আমাদের সময় আছে, অবশ্যই এখনো আমরা আমাদের দেশটাকে আবার নতুন করে গড়তে পারি। সেই দেশ গড়তে হলে সবাই যারা সমমনা, যারা এটা চায়, যাদের এটা স্বপ্ন, সবাই মিলে কাজ করতে হবে। আমরা আশা করছি যে স্বপ্ন নিয়ে দেশকে স্বাধীন করেছিলেন সেই স্বপ্ন যেন আপনাদের পূরণ হয়। কথা বলতে অনেক ভালো লাগছিল, সময় থাকলে আরো অনেক বিষয় নিয়ে আমরা কথা বলতে পারতাম। শুভ সন্ধ্যা আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এই অনুষ্ঠানে। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি, বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhasondha@ntv.bd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntv.bd.com। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা।